আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার অ্যানালাইসিস সেক্টর ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। পার্ট ওয়ানে প্রথম 6টা কোম্পানি নিয়ে কথা বলবো। এখানে প্রায় 42টা কোম্পানি আছে, অনেক কোম্পানি। এটা আলোচনা করতে অনেক দীর্ঘ সময় লাগবে। আজকে প্রথম থেকে আলোচনায় 6টা কোম্পানি নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথম টিএসএ লিস্টিং অনুযায়ী প্রথম শেয়ারটা হল আফতাব অটোমোবাইলস। শেয়ারটা জেড গ্রুপে আছে। কেন জেড গ্রুপে আছে আপনারা ভালো জানেন, আমার জানা নাই, এই নিয়ে কথা বলবো। আচ্ছা, শেয়ারটা লিস্টিং আছে, এখানে আমরা বেসিক ইনফরমেশন যেটা দেখবো সেটা শেয়ারটা লিস্টিং হয়েছে 1987 সনে, অনেক সময় 87 থেকে 2013 বছর এবং 25-38 বছর, অনেক সময়, অনেক পুরানো শেয়ার। আচ্ছা, এটা অথরাইজ ক্যাপিটাল হলো 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল হলো 105.55 কোটি। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব 2024 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 2023 সনে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু সে একটা জেড গ্রুপের লেনদেন। আচ্ছা, 2022 সনে দিয়েছে 5% ক্যাশ, 5% বোনাস, 2021 সনে 5% ক্যাশ, 5% বোনাস এবং 2020 সনে 10% ক্যাশ ডিভিডেন্ড। আমরা যদি আরও আগে দেখি, আরও আগের 5 বছর দেখি, তাহলে আমরা দেখব 2019 সনে 10% ক্যাশ ডিভিডেন্ড, 2018 সনে 12%, 2017 সনে 16%, 2016 সনে 15% এবং 2015 সনে 15% তারা ক্যাশ ডিভিডেন্ড। তাহলে তাদের ডিভিডেন্ড রেটটা খুবই সুন্দর এবং গতানুগতিকভাবে তারা গত 10 বছর দিয়ে যাচ্ছে। তো সে একটা জেড গ্রুপে থাকার কারণটা, এটা শেয়ার হোল্ডারদের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। দোষ যদি কিছু থেকে থাকে সেটা বোর্ডের আছে, স্পন্সর ডাইরেক্টর এবং ম্যানেজমেন্ট যারা সিইও আছেন তাদের দোষ আছে। তাদের দোষের জন্য শেয়ার হোল্ডাররা সাফার করতেছে, জিনিসটা বোধগম্য নয়। যার জন্য আমি মনে করবো শেয়ারটাকে জেড গ্রুপ থেকে দ্রুত এ গ্রুপে ফেরত নিয়ে আসা হোক, এ ক্যাটাগরিতে ফেরত নিয়ে আসা হোক। আচ্ছা, এটা যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি তাহলে গত 3 কোয়ার্টার থেকে আমরা দেখবো খুব খারাপ করছে বছর। প্রথম কোয়ার্টারে তারা লস দিচ্ছে 44 পয়সা, 44 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লস দিচ্ছে 25 পয়সা এবং তৃতীয় কোয়ার্টারে লস দিচ্ছে তারা 33 পয়সা। তাহলে 4 কোয়ার্টারে 3 কোয়ার্টারে তারা লস দিচ্ছে। জানি না তারা আগামীতে কি ডিভিডেন্ড দিবে। আচ্ছা, এখানে যদি আমরা এটা লাস্ট ক্লোজিং প্রাইসটা আমি দেখি তাহলে আমরা দেখবো এটা 26 টাকা 30 পয়সা। 26 টাকা বিনিয়োগ করে যদি আপনি 1 টাকা পান, খারাপ পান বলে আমি মনে করি না। বিনিয়োগ করা যায়। জিনিসটা যদি জেড গ্রুপ থেকে এই গ্রুপে ফেরত আসে তাহলে শেয়ারের দামটা হয়তো এখানে থাকবে না, হয়তো আরো 2-5 টাকা বাড়তে পারে। আচ্ছা, এটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি তাহলে স্পন্সর হোল্ডিং দেখি 29.32, 30-এর খুব কাছে কিন্তু 30 না। যার জন্য আমি বোর্ড অফ ডাইরেক্টরসকে বলবো আপনারা এই দুর্নামটা বের হয়ে আসার জন্য আপনাদের মার্কেটে গুডউইল আছে, আপনারা এটা 30%-এ উন্নীত করেন। যা কম আছে তাকে সহযোগিতা করেন, অথবা যার সামর্থ্য ভালো আছে তাকে দিয়ে এই শেয়ারটা কিনে নেন। 0.68%, 1%ও না, অনেক কম। আচ্ছা, গভর্নমেন্ট হোল্ডিং এখানে নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 32.56, খুব ভালো হোল্ডিং। ফরেন হোল্ডিং নাই এবং পাবলিক হোল্ডিং 38.12। আচ্ছা, আজকের আলোচনার দ্বিতীয় শেয়ারটা হলো আনোয়ার গ্যালভানাইজিং। শেয়ারটা এ গ্রুপ শেয়ার। শেয়ারটা লিস্টেড হয়েছে 1996 সনে। শেয়ারটা ছোট শেয়ার। আচ্ছা, অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 30.19 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখতে পারবো এদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো, খুবই ভালো। তারা প্রতি বছরই ভালো ডিভিডেন্ড দিয়ে যায়। 2024-এ দিচ্ছে তারা 10% ক্যাশ, 2023-এ দিচ্ছে 10% ক্যাশ, 2022-এ দিচ্ছে 20% ক্যাশ এবং 80% বোনাস। আচ্ছা, 2021 সনে 20% ক্যাশ, 10% বোনাস, 2020 সনে 10% ক্যাশ এবং 5% বোনাস, 2019 সনে 10% ক্যাশ, 2018-তে 10% ক্যাশ, 2017-তে 10% বোনাস
2016-তে 10% ক্যাশ এবং 2015-তে 9% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তাহলে বিগত 10 বছরের ভিতরে তারা প্রতি বছরই ডিভিডেন্ড বা বোনাস দিয়ে যাচ্ছে, কোথাও কোনো কোনো সময় তারা কম্বাইন্ডও দিয়ে যাচ্ছে। তাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। এটা আমরা যদি ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তাহলে এই বছর দেখবো তাদের পারফরমেন্সটা তুলনামূলকভাবে খারাপ। তার প্রথম কোয়ার্টারে লস দিচ্ছে 88 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লস দিচ্ছে 93 পয়সা এবং চতুর্থ কোয়ার্টারে লস দিচ্ছে 1 টাকা 29 পয়সা। সেটা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 56 টাকা 90 পয়সা। সেটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি তাহলে দেখবো স্পন্সরদের হোল্ডিং আছে 35.32, খুব ভালো হোল্ডিং। গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 21.73, আমি বলবো এটাও ভালো হোল্ডিং। ফরেন হোল্ডিং নাই এবং পাবলিক হোল্ডিং হলো 42.95, কম্বিনেশন খুবই ভালো, শেয়ারটা বিবেচনা করা যেতে পারে। তার পরবর্তী শেয়ারটা হলো অ্যাপোলো ইস্পাত, জেড গ্রুপের শেয়ার। শেয়ারটা খুবই খারাপ অবস্থা। 2023 সালে তারা লিস্টিং হয়েছে। আমরা যদি বেসিক ইনফরমেশন দেখি তাহলে আমরা দেখব 2013 সালে লিস্টিং হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 401.31 কোটি। তো তারা অথরাইজ ক্যাপিটালের পেইড আপ ক্যাপিটালের মাধ্যমে তারা মার্কেট থেকে বহুত টাকা তুলে নিয়ে গেছে। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। আমরা যদি বিগত 10 বছরের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব প্রথম 6 বছর তাহলে 2024, 2023, 2022, 2021, 2020 এবং 2019, এই 6 বছরে তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস দেন নাই, কিন্তু তারা মার্কেট থেকে 400 কোটি টাকা নিয়ে গেছে। আরও সমস্যা আছে বলবো। আচ্ছা, 2018 সালে তারা 3% বোনাস দিছে, 2017 সালে 10% বোনাস দিছে, 2016 সালে 5% ক্যাশ এবং 10% বোনাস দিছে, 2015-তে 3% ক্যাশ এবং 12% বোনাস দিছে। তাহলে তাদের পকেট থেকে দিছে 5% এবং 3%, 50 পয়সা এবং 30 পয়সা, 80 পয়সা দিছে এই বিগত 10 বছরে। আর তারা কয়েক ভাগ কাগজ ধরাই দিচ্ছে। আচ্ছা, এটা আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি তাহলে তারা গত 3 কোয়ার্টারে কোনো ফিনান্সিয়াল পারফরমেন্স তারা শো করে নাই বা কোনো অ্যাকাউন্ট দেয় নাই। তো ডিএসসি লিস্টিং 2015 অনুযায়ী তাদের প্রতি 3 মাস পর পর তাদের ফিনান্সিয়াল পারফরমেন্সটা শো করা দরকার, দেওয়া দরকার ডিএসসি ওয়েবসাইটে, এটা আসা দরকার। তারা গত 3 কোয়ার্টারে দেন নাই, কেন দেন নাই সেটার কোনো জবাবদিহিতা আছে বলে আমার জানা নাই। এই ব্যাপারে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা তাদেরকে জবাবদিহি করতে পারে, তাদেরকে তলব করতে পারে, জানতে পারে, এটা তাদের ব্যাপার। আচ্ছা, শেয়ারটা লাস্ট ট্রেডিং প্রাইস হলো 3 টাকা 40 পয়সা, 10 টাকা শেয়ার 3 টাকা 40 পয়সা। 3 টাকা 40 পয়সা বেশি ট্রেডিং হচ্ছে। এটা যে শেয়ারটা গত 6 বছরে কোনো ডিভিডেন্ড বোনাস দেয় না, ইভেন তারা 3 মাস পর পর যে স্টেটমেন্ট দেওয়ার কথা তারা কি করলো সেটাও তারা দেওয়া প্রয়োজন মনে করে না। আচ্ছা, এটা যদি আমরা দেখি আদার ইনফরমেশনের মধ্যে তাদের যে 30% হোল্ডিং স্পন্সরদের থাকার কথা ছিল সেটা আছে 20.24, এখানে তাদের 10% কম আছে। কেন কম আছে এটা সুনির্দিষ্টভাবে আমার জানা নাই, কিন্তু এটা জানা উচিত, তাদের জানা দরকার। তারা নীরব বসে আছেন, তারা কোনো কিছু করেন বলে আমার জানা নাই। তাদেরকে তলব করা দরকার, তাদেরকে ডাকা দরকার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন এটা হইলো, কিভাবে তোমরা ওখানে যাইবা, 30% উন্নীত করবে। গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং 20.53, ফরেন হোল্ডিং 0.42 এবং পাবলিক হোল্ডিং হলো 58.81%। আচ্ছা, তার পরবর্তী শেয়ারটা হলো অ্যাটলাস বিডি, এটা জেড গ্রুপের শেয়ার। বেসিক ইনফরমেশন শেয়ারটা আসছে মার্কেট 1988 সনে, সেই হিসেবে 37-38 বছর, বহুত পুরানো শেয়ার। এটা গভর্নমেন্ট শেয়ার। আচ্ছা, অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 33.13 কোটি। আচ্ছা, সেই হিসাবে আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে বিগত 4 বছরে তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস দেয় নাই। 2024, 2023, 2022, 2021, 2020 সনে তারা 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে,
2019 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2018 সালে 10% বোনাস দিছে, 2017 সালে 10% ক্যাশ দিছে, 2016 সালে 10% ক্যাশ 5% বোনাস দিছে এবং 2015 সালে 10% ক্যাশ এবং 10% বোনাস দিতে পারে। বিগত 10 বছরের ভিতরে প্রথম মানে 2024 থেকে 4 বছর পর্যন্ত তাদের কোনো বোনাস ডিভিডেন্ড নাই। তার আগে তাদের পারফরমেন্সটা ভালো ছিল, এখন তাদের পারফরমেন্সটা খারাপ। সেখানে থেকে তাদের উত্তরণ কীভাবে সম্ভব আমার জানা নাই, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারি ভালো জানে। এই অবস্থা সরকারি প্রতিষ্ঠানের স্টক মার্কেটে যতগুলো শেয়ার আছে 3-4টা তেল কোম্পানি বাদে, ইস্টার্ন লুব্রিক্যান্ট, যমুনা অয়েল, পদ্মা অয়েল এবং মেঘনা অয়েল, এই 4টা বাদ দিয়ে সব লজিং কনসার্ন। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব, আপনাদেরকে ডিটেল জানাবো। আচ্ছা, এটাতে আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি, তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তাদের লস 25 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লস 30 পয়সা, তৃতীয় কোয়ার্টার লস 27 পয়সা। যে পয়সার মধ্যে আছে, খুব কমই আছে। সেই লিজিং কোম্পানির মতো তারা 10 টাকা 15 টাকা করে প্রতি কোয়ার্টার লস দেয়নি, খুব কমই আছে। শেয়ারটা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 52 টাকা 10 পয়সা। এখানে যদি আমরা আদার ইনফরমেশন দেখি, তাইলে আমরা দেখবো এখানে কোনো স্পন্সর তো কোনো হোল্ডিং নাই, গভর্নমেন্ট হোল্ডিং 51%, ইনস্টিটিউশনাল হোল্ডিং 16.95, ফরেন হোল্ডিং 0 এবং পাবলিক হোল্ডিং 32.05। এই হোল্ডিংটা সন্তোষজনক, কিন্তু শেয়ারটা গত 4 বছর থেকে কোনো বোনাস ডিভিডেন্ড দেয় না, কেন শেয়ারটা লেনদেন হয় আমার জানা নেই। তার পরবর্তী শেয়ারটা হলো আজিজ পাইপস, এটা চেক গ্রুপের শেয়ার। শেয়ারটা আদার ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, শেয়ারটা লিস্টেড হয়েছে 1986 সনে, 14 বছর আর 25 বছর 39-40 বছর শেয়ারটা, কিন্তু তাদের কোনো গ্রোথ হয় না। আচ্ছা, শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 5.35 কোটি। এই 40 বছর আগে শেয়ারটা আসছে, তখন 50 কোটি 5 কোটির ভ্যালু ছিল, এখন তো 5 কোটি 50 কোটি কোনো ভ্যালু নাই। তাহলে এই শেয়ারটা তাদের বোনাস এবং রাইটের মাধ্যমে, বোনাসের মাধ্যমে শেয়ারটা যদি 30-40 কোটি টাকা যাইতো, তাইলে হয়তো ভালো হইতো। আদৌ কোম্পানির প্রোডাকশন আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, এই শেয়ারটা বিগত 10 বছরে যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে আমরা দেখব 2024, 2023, 2022, 2021 কন্টিনিউয়াস 4 বছরে তারা কোনো বোনাস বা ডিভিডেন্ড দেয় নাই। তারা 2020 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিছে 10 পয়সা। খেয়াল করবেন, 10 পয়সা। মাঝে মাঝে শেয়ারটা আবার দাম বেড়ে যায়, অনেক দাম বেড়ে যায়, 100 টাকা হয়ে যাবে। কেন হয় জানি না, কেন আপনারা কিনেন আমি জানি না। আচ্ছা, 2019 সালে তারা 7% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2018 সালে তারা 5% বোনাস দিছে, 2017-তে 5% বোনাস দিছে, মানে কাগজ ধরাই দিছে, ঠিক আছে। 2016 এবং 2015-তে তারা কোনো কিছু দেয়। তাহলে 10 বছরের ভিতরে তারা 6 বছরই কিছু দেন নাই, 4 বছর নামতে আসতে কিছু দিয়েছেন। তারা একবার দিয়েছে 10%, মানে 1% মানে 10 পয়সা, আবার 7% দিয়েছেন, মানে 7 পয়সা দিয়েছেন। এই 10 আর 7 17 পয়সা তাদের পকেট থেকে দেওয়া হয়েছে, বাকি 2 বার তারা কাগজ ধরাই দিয়েছে। এটা যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি, তাইলেও দেখবো খারাপ। প্রথম কোয়ার্টারে তাদের লস 82 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস 82 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার লস 86 পয়সা এবং তৃতীয় কোয়ার্টার লস তাদের 86 পয়সা। তাহলে 3 কোয়ার্টারে তার লস। যদি একটা বুঝি বলছেন আপনাকে কি দিবে, কিছু দিতে পারবে না, তাহলে আপনার কেন শেয়ারটা কিনেন? আপনার টাকার ভালো বিনিয়োগ চান, টাকার যদি রিটার্ন চান, ভালো জায়গায় বিনিয়োগ করেন। গার্বেজ কিনবেন, ওইটা কখন ফুট করে দাম বাড়বে, কোন গ্যাম্বলার টাইনে উঠিয়ে নিয়ে যে ছোট শেয়ারটা, আপনার সেই আশায় থাকেন, হয়তো ঘুরে বালি হবে, হয়তো হতেও পারে, দেশের সম্ভাবনাটা খুব ক্ষীণ। আচ্ছা, এখানে আমরা যদি আদার ইনফরমেশনটা দেখি, তাহলে এর অবস্থা আর খুব করুন। যদি স্পন্সরদের 30% শেয়ার থাকার কথা, কিন্তু আজিজ পাইপ সাহেবদের হোল্ডিং আছে 11.16। কেন তাদের 19% কম? যে অথরিটি জবাবদিহিতার আওতায় আনতে পারেন, আপনারা কি করেন আমি জানি না, আপনাদের পোর্টফোলিও কি আপনারা জানি না। যেহেতু আপনারা যারা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আছেন, চেয়ারম্যান আছেন,
তার আন্ডারে কিছু কমিশনার আছেন, তার আন্ডারে আরও ডাইরেক্টর, পরিচালক, তাদেরকে ভাগ করে করে দেন। এই 10টা কোম্পানি তুমি দেখবা, এই 5টা কোম্পানি তুমি দেখবা, এই 3টা কোম্পানি তুমি দেখবে, এদেরকে ভাগ করে করে দেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন। আমি মনে করব দুর্বল শেয়ারগুলো ভালো হবে এবং আপনাদের সুনাম বাড়বে। আজকে যে অমুক তমুকের পদত্যাগ নিয়ে এত আন্দোলন হয়, আপনারা কিছু করেন না, কিছু করলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে কেন? আপনারা কিছু করেন, ভালো ফলাফল দেখান, জনগণ আপনাদেরকেই রাখার চেষ্টা করুন। আগে যে 2টা কমিশন ছিল, তাদের বিরুদ্ধে হাজারো দুর্নাম আছে, এক সাহেব এখন জেলখানায় আছেন, নাম বলতে চাই না, আপনার বোঝেন কেন জেলখানায় আছেন, আপনার ভালো বোঝেন। দুর্নীতির আঁকড়া ছিল, যারাই ওখানে যায় তারা দুর্নীতির আঁকড়া ঘুরে বসে, তারা অবৈধ সুযোগ নেয় এবং কোম্পানিগুলোকে অবৈধ সুবিধা দেন। অবৈধ সুবিধা দেওয়ার কারণে অবৈধ সুবিধা নেন, যার জন্য আজকে শেয়ার মার্কেটের আজকে 12টা বেজে আছে। আপনার সৎ হন, ভালো হন, আপনার কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনেন, শেয়ার মার্কেট অবশ্যই ভালো হবে। আপনার নতুন শেয়ার আনার দরকার নাই, পুরানা যে সব শেয়ার আছে সেই শেয়ারগুলোকে নার্সিং করেন, আমি মনে করি বাজার এমনিতেই ভালো হবে। আচ্ছা, এখানে স্পন্সরদের হোল্ডিং 11.16, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং 7.1, ভালো। খবরে তোমরা কেউ যাও নাই, খুব ভালো কাজ করছো। আচ্ছা, ফরেন হোল্ডিং নাই, পাবলিক হোল্ডিং 81.69। কেন আপনারা শেয়ারটা কিনেন? পাবলিক হোল্ডিং মানে আমি আপনি যারা রাস্তায় মিছিল মিটিং করি তারা। এটা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক বাইরে এখানে নাই, কোনো ইনস্টিটিউশন এখানে নাই, কোনো মার্চেন্ট ব্যাংক এখানে নাই। আমরা যারা রাস্তায় আছি তারাই এইসব শেয়ার কিনে, কোনো একদিন হাতে গ্যাম্বলিং হবে, দাম বাড়বে, শেয়ারটা আবার 80 টাকা 100 টাকা হবে, আমরা লাভ করবো। এই দিন ছেড়ে দেন, ভুলে যান, ভালো জিনিসটা চিনেন, ভালো জিনিসটা কেনার চেষ্টা করেন। আমি আশা করব আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের আলোচনার সর্বশেষ শেয়ারটা হলো বিবিএস কেবলস। এই শেয়ারটা আমরা যদি আদার বেসিক ইনফরমেশন দেখি, তাহলে আমরা দেখবো শেয়ারটা 2017 সালে আসছে। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 211.71 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো দিনের দিন এটা ট্র্যাক রেকর্ড খারাপ হচ্ছে। আগে ভালো ছিল শুরুতে, এখন তাদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। বললে বুঝতে পারবেন, 2024 সালে তারা হচ্ছে 1% ক্যাশ ডিভিডেন্ড, মানে 10 পয়সা। 2023 সালে দিচ্ছে 2% ক্যাশ ডিভিডেন্ড, মানে 20 পয়সা। এটা আপনার যদি 30-40 টাকা একটা শেয়ার কিনা 10 পয়সা 20 পয়সা পান, লাভটা কি হবে? কোনো অনুপাতে আসবে? সরি, 2022 সালে তারা দিয়েছিল 8% ক্যাশ 5% বোনাস, 2021-এ 10% ক্যাশ 5% বোনাস, 2020-এ 10% ক্যাশ 10% বোনাস, 2019-এ 10% ক্যাশ 10% বোনাস, 2018-তে 10% ক্যাশ 15% বোনাস এবং 2017 ছিল 5% ক্যাশ 15% বোনাস। যেহেতু শেয়ারটা 2017-তে আসে, যার জন্য 15 এবং 16-তে তাদের হিসাবের দরকার নেই। ঠিক আছে, তাহলে তারা শুরুতে তারা খুব ভালো করছে, এখন তারা ডিমিনিশিং হচ্ছে, আস্তে আস্তে তারা নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা যদি এটা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি, তাহলে আমরা দেখবো 3টা কোয়ার্টারে তারা লস দিচ্ছে। প্রথম কোয়ার্টারে লস দিচ্ছে 20 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লস দিচ্ছে 48 পয়সা, তৃতীয় কোয়ার্টারে লস দিচ্ছে 96 পয়সা। যদি এরকম করে লস দিতে থাকে, তা আপনাকে কোথেকে দিয়ে দিতে পারবে না। আচ্ছা, শেয়ারটা সর্বশেষ ট্রেডিং হচ্ছে 14 টাকা 20 পয়সা। এটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি, তাহলে আমরা দেখবো স্পন্সরদের কাছে হোল্ডিং আছে 30.12, সন্তোষজনক। আচ্ছা, সন্তোষজনক। গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 22.9, ফরেন হোল্ডিং হলো 0.09 এবং পাবলিক হোল্ডিং হলো 46.85। আচ্ছা, এখানে যদি ডিভিডেন্ড ভালো দিতে পারতো, তাহলে হয়তো ইনস্টিটিউশন হোল্ডিং আরও বেশি হইতে পারতো। এখন তো 22.9, মানে 23% আছে। এটা আমি মনে করি অনেক বেশি আছে, তাদের আরো কমিয়ে দেওয়া উচিত। তাদের এখানে বিনিয়োগ রাখা ঠিক না, সরে যাক, কিছু লস দিয়ে অন্য জায়গায় চলে যাবে, আমার মনে হয় ভালো করবে। আচ্ছা, আজকের আলোচনায় 6টা শেয়ারের কথা বললাম। এখানে বিনিয়োগ উপযোগী যে 2টা শেয়ার আছে, সেটা হলো আফতাব অটোমোবাইলস, এটা জেড গ্রুপ থেকে বাইর হয়ে আসো। আর আমি স্পন্সরদেরকে বলবো, ভাই আপনারা একটু হোল্ডিং বাড়ান, যাতে আপনার 30%-এ চলে আসতে পারেন।
আর আনোয়ার গ্যালভানাইজি তাদের ট্র্যাক রেকর্ড গত 10 বছরে খুবই ভালো। আর প্রাইস যেটা আছে 56 টাকা 90 পয়সা, সেটাও সন্তোষজনক। আমি মনে করি যে আজকের 6টা শেয়ারের মধ্যে যদি আপনারা বিনিয়োগ করতে চান, আপনার আনোয়ারে করতে পারেন, বাকিগুলো থেকে ভুলে যান। যদি কিছু বিনিয়োগ থাকে লস দেবে। আমার আলোচনা থেকে আমি মনে করবো আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, কোন শেয়ারটা কিনবেন না সেটা আপনার ইচ্ছা। তা আমি শুধু চেষ্টা করি আপনাদেরকে বোঝার জন্য কোন শেয়ারে বিনিয়োগ রাখবেন আর কোনটাই রাখবেন না। যেখানে আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ডিভিডেন্ড বা বোনাস পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার মধ্যে থাকবেন, সেখানে আপনার লাভবান হবেন, অনেক ক্যাপিটাল লস করবেন না। আজকের মধ্যে এখানে রাখি। আল্লাহ হাফেজ। যদি চ্যানেলটা ভালো লাগে তো এটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু মহলে জিনিসটা শেয়ার করবেন। যারা শেয়ার ব্যবসা করেন বা করতে চান তাদের সেটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। অনেকে আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।